ঝালকাঠিতে মাঝ নদীতে লঞ্চে ভয়াবহ আগুনে ৪০ জনের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ও আহত ১৫০ শতাধিক। নিখোঁজদের সন্ধানে নদী পারে স্বজনরা। সব বন্ধ করে দিয়েছে, পরে নদীর মাঝে লাফ দিয়ে পড়ছি। আমার ছেলে পাই না, পড়তে মাদ্রাসা। ইঞ্জিন রুম থেকে আগুন সূত্রপাত হইয়া নিচের তলায় ছড়াই দিচ্ছে। কেবিন থেকে বাইরে দোতলায় পড়ছি আর মাজা ভেঙে গেছে। খুব পেইন হচ্ছে, আমার পা হাত পা পুড়ে যাচ্ছে। কেবিনটা হাইতে এরপর কেবিন খুলছে, খোলা পরে পাড়া দিচ্ছে, আমরা উঠে যাই। লঞ্চ ছাড়ার আগে খতিয়ে দেখা হয় না সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। যদি অ্যালার্ম প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম এই তিনটা যদি থাকতো তাহলে এত লোক মারা যাওয়ার কথা না। আগুন লাগলে পরে তারা অ্যালার্ম পেত। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কক্সবাজারে পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ দিনেও গ্রেফতার হয়নি মূল হোতা। জড়িতদের ধরতে চলছে অভিযান। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন। পর্যাপ্ত সময় পেয়েও ওমিক্রন ঠেকাতে যথোপযুক্ত সিদ্ধান্ত নিচ্ছে না সরকার, অভিযোগ বিশেষজ্ঞদের। ছড়িয়ে পড়া দেশ থেকে অবাধে ঢুকছে যাত্রী, ২-১ দিনের মধ্যেই সিদ্ধান্ত। ভদ্রবেশে বিভিন্ন অফিসে ঢুকে ল্যাপটপ চুরি, সময় লাগে মাত্র ৫ মিনিট। ২ বছরে লুট কয়েকশো, মূল হোতা হারুনুর রশিদ সহযোগী সহ গ্রেফতার। চট্টগ্রামের মাদারবাড়িতে হেলে পড়া ভবন নিজ উদ্যোগে ভেঙে ফেলে বিপাকে মালিকপক্ষ। নিয়ম থাকলেও ক্ষতিপূরণ দিতে সিডিএর গড়িমসি। এবং যুক্তরাষ্ট্রের শিকাগোতে শপিং মলে বন্দুকধারীর হামলায় ৪ জন আহত। লস এঞ্জেলসে পুলিশের গুলিতে কিশোরী নিহত। ঝালকাঠিতে লঞ্চ এমভি অভিযান ১০-এ ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ও দগ্ধ হয়েছেন ১৫০ শতাধিক মানুষ। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে সুগন্ধা নদীর দিয়াকুলে গতরাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। লঞ্চের ইঞ্জিনের পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। এই ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লঞ্চে দাউ দাউ করে জ্বলছে আগুন। শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান ১০। রাত ৩টার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন রুমে আগুন লাগে লঞ্চটিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে এ সময় অনেকে নদীতে ঝাঁপ দেন, হতাহত হন অনেকে। লঞ্চে থাকা অনেকে আগুনের ঘটনা স্মরণ করে আটকে ওঠেন। নিখোঁজদের সন্ধানে চারিদিকে ছুটোছুটি করেন পরিবারের সদস্যরা। স্বজনদের খোঁজে নদীর পাড়ে ভিড় করছেন অনেকে। ওদিকে চাইতে চরের উপরে বয়ে রয়েছে, ওদিক দিয়ে খালি আগুন জ্বলতে আছে আর জ্বলতে আছে। ডাইনি ভাই কিছু চিনে না, লঞ্চের বাতি বুতি সব বন্ধ করে দিয়েছে। পরে নদীর মাঝে লাফ দিয়ে পড়ছি। বাইরে আর বড় ছেলেরা দেয় না, পরে আমি লাফ দিয়েছি আর উপরে একটু যেটা আছে ভাই একটু আমার ছেলেটা ধরে নামি একটু নামি। লোকজন অনেক বাইরে যেতে পারছে, অনেক লোক বাইরে যেতে পারে না। অনেক লোক নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছে নদীর মাঝে। কেবিনটা হাইতে এরপর কেবিন খুলছে, খোলা পরে পাড়া দিচ্ছে, আমরা উঠে যাই। আগুন এইদিকে সব দৌড়ে আইতে আছে, তা আমরা ওই মুড়ে দৌড়ে যে কাল এই মুড়ে আইছে, আই যখন গেট টানিয়া গেট মোড়ে খুলতে পারিনি। হঠাৎ দেখি চারিদিকে আগুন, তা আগে ইঞ্জিন নষ্ট, এটা আমরা একটু আলামত পাইছি। আমার ছেলে পাই না, পড়তে মাদ্রাসা। পুরো লঞ্চটি পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। আর মারা যাওয়ার পাশাপাশি ১৫০ শতাধিক দগ্ধ ও আহত হন। যারা বেশি ইনজুর তাদেরকে আমরা ঢাকা পাঠানোর ব্যবস্থা করছি। তদন্ত কমিটি করে যদি কোনো গাফলতি থাকে সেটি ফাইন্ড আউট করবেন এবং ব্যবস্থা নেবেন। লঞ্চের আগুন নিভে গেলেও প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। প্রিয়জনকে খুঁজে পেতে অপেক্ষা করছেন স্বজনরা। এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শামিমা শাম্মী, সময় সংবাদ। এই মুহূর্তে ঝালকাঠির দিয়াকুলে আছেন রিপোর্টার অপূর্ব আপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, আমি এই মুহূর্তে আছি ঝালকাঠির মিনি পার্কে রয়েছি। এই মিনি পার্কেই আমার ঠিক সামনের যে অংশটি রয়েছে সেখানে সারিবদ্ধভাবে মরদেহগুলো রাখা হয়েছে। গত রাতে আপনি জানেন যে ঝালকাঠি সুগন্ধা নদীতে
এমভি অভিযান 10 নামের যে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল রাত 3টার দিকে। সেই ঘটনায় এখন পর্যন্ত ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী কিছুক্ষণ আগে আমার কাছে জানিয়েছেন তিনি 35 জনের মরদেহ বুঝে পেয়েছেন এবং তাদের মরদেহ বুঝে পেয়ে যাদের যাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে তাদের পরিবারের কাছে হস্তান্তর করছে এবং যাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না তাদেরকে পরবর্তীতে যথাযথ নিয়ম মেনে ডিএনএ টেস্টের মাধ্যমে আসলে পরবর্তীতে এই মরদেহগুলো হস্তান্তর করবে। এর বাইরে ঠিক এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি হচ্ছে নদীতে কিন্তু এখনও কোস্টগার্ডের ডুবুরি দল তারা কিন্তু আসলে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন নদীর বিভিন্ন অংশেই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে কারো মরদেহ পাওয়া যায় কিনা, জীবিত কিংবা মৃত কাউকে পাওয়া যায় কিনা, তারা তাদের সেই তৎপরতাটা আসলে চালানোর কথা বলছে। এবং আপনি জানেন যে এই কোস্টগার্ডের সদস্যরা কিছুক্ষণ আগেও আমাকে জানিয়েছিল তারা এখন পর্যন্ত 9 জনের মরদেহ নদী থেকে উত্তোলন করেছে। এর বাইরে বাকি যে মরদেহগুলো রয়েছে সেগুলো লঞ্চের মধ্য থেকে মূলত উদ্ধার করা হয়েছে। এবং ঠিক এই মুহূর্তের যদি আমি এখানকার চিত্রটা বলি, এখানটাতে আসলে এক ধরনের এখানকার আকাশ বাতাস কিন্তু খুব ভারী হয়ে রয়েছে। মানুষের কান্নার আহাজারি, যারা আসছে এখানে এই মিনি পার্কে ঠিক এই মুহূর্তে লাশ মরদেহগুলো রাখা আছে সারিবদ্ধভাবে। স্বজনরা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, তারা স্বজন এক এক করে এখানে ডাকা হচ্ছে এবং একজন একজন করে ভিতরে এই মিনি পার্কের মধ্যে ঢুকে স্বজনরা খুঁজে চেষ্টা করছে তাদের প্রিয়জনকে চিহ্নিত করা, শনাক্ত করবার চেষ্টা করছে এবং প্রিয়জনকে খুঁজে পেয়ে আসলে অনেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। আপনি জানেন যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে কিন্তু প্রায় শতাধিক মানুষ কিন্তু চিকিৎসাধীন রয়েছেন অগ্নিদগ্ধ হয়ে। আমরা একটু যারা এখানে যারা স্বজন হারিয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে দেখতে পাচ্ছি যে আপনার অনেকক্ষণ পর্যন্ত আছেন, আপনি কি আপনার স্বজনকে খুঁজে পেয়েছেন কিনা? পাইছি ওই যে মারা গেছে, পাইছি মারা গেছে, পাইছি লাশ পাইছি একজন, আমার বাসুর ছেলে আর হ্যাঁ বাড়ির ছেলে। হ্যাঁ আসলে আপনারা কখন জানলেন এই ঘটনাটি এবং আপনার স্বজনরা কোথা থেকে আসছিল? সকাল 9টা বাজে লঞ্চ খবরে দেখছি। হেয়ের পর কই বলে এই ওরা আর কথা তা ও আইলিনি। হেয়ের পরে এর মধ্যে ফোন দিয়েছে, এই ফোন দেওয়ার পর জানছি যে ও লঞ্চে আছে। লঞ্চ বলে এই অবস্থা হয়েছে, এই ভাই আমরা রওনা দিছি, এই বরগুনাতে রওনা দিয়ে আইছি। আপনার কাছে আপনি কার জন্য এখানে এসেছেন? পেয়েছি এখানে এই লাশ খুঁজতে খুঁজতে পেয়েছি। আসলে শোকে অনেকে কিন্তু পাথর হয়েছে। যারা এসেছেন তারা গোটা এলাকায় এতক্ষণ কিন্তু কান্না ছিল এখানে। মানুষ কিন্তু আসলে আহাজারি করেছে এবং তারা যেটি বলছেন যে অনেকেই খুঁজে পেয়েছেন স্বজনদেরকে, কিন্তু মৃত অবস্থায় খুঁজে পেয়েছে, জীবিত অবস্থায় অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছেন না এবং খোঁজার জন্য কিন্তু তারা নদীতে তীরে এলাকায় অপেক্ষা করছে। এবং ঝালকাঠির এই যে সড়কটিতে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের উপস্থিতি, অনেকেই এর মধ্যে আছে সাধারণ উৎসুক মানুষ, আবার অনেকেই আছে যা প্রিয় স্বজনকে খোঁজবার জন্য এখানে রয়েছে। এবং আমরা সময় টেলিভিশনের একটি তালিকা পেয়েছিলাম, প্রায় 8 থেকে 10 জন এখন পর্যন্ত কিন্তু নিখোঁজ রয়েছে, যাদেরকে খুঁজে পাচ্ছে না। আমাদের কাছে স্বজনরা এসে অভিযোগ করেছেন, দাবি করেছেন যে তিনি তার প্রিয় স্বজনকে খুঁজে পাচ্ছেন না। এবং আমি যেটা বলছিলাম এর আগে, বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল তিনি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে জেলা ঝালকাঠিতে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন যে যারা এই ঘটনায় মারা গেছে তাদেরকে 25,000 টাকা করে তিনি, যারা নিহত হয়েছে তাদেরকে 25,000 টাকা করে এই মুহূর্তে নগদ দেয়া হবে। এবং এখন পর্যন্ত নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে 7 সদস্যের কিন্তু একটি তদন্ত কমিটি এর মধ্যে গঠন করা হয়েছে। আপনি জানেন যে লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আহমেদকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এবং নৌ পরিবহন মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন। এর বাইরেও জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের প্রধান করে রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, তাকে প্রধান করে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার আদ্যপান্ত তারা জানতে চাচ্ছে এবং এই লঞ্চের মালিকের নাম হচ্ছে হামজালাল। তার আরও কয়েকটি লঞ্চ রয়েছে এই অভিযান 10 নামে। তাকে আসলে মুঠোফোনে খোঁজার চেষ্টা করছে, কিন্তু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আমাদের কাছে দাবি করছে লঞ্চের মালিক কিংবা লঞ্চ সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তারা আইনের আওতায় একটি মামলা করার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তো বরিশাল ঝালকাঠির মিনি পার্ক থেকে লঞ্চ দুর্ঘটনা আমার কাছে যতটুকু খবরাখবর ছিল তার শেষ বলছি, মেডিকেলে কিন্তু এখনও অনেক মানুষ আহত অবস্থায় রয়েছে। সেখানে কিছুক্ষণ আগেও আরও 2 জন মারা গিয়েছে এবং সবকিছু মিলে আমাদের কাছে এখন তো 40 জনের সংখ্যা রয়েছে যারা মৃতের সংখ্যা। তো ঝালকাঠি থেকে আমার কাছে এতটুকু খবর ছিল। ঝালকাঠিতে লঞ্চ এমভি অভিযান 10 এই ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে 40 জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উদ্ধার অভিযান এবং সবকিছু নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনা এবং দুর্ঘটনায় দগ্ধ আহতদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সহকর্মী পলাশ রায়। কোনো মতেই থামানো যাচ্ছে না লঞ্চ দুর্ঘটনা। শত শত প্রাণহানি ঘটলেও দুর্ঘটনা রোধে নেওয়া হয় না কোনো কার্যকর ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন লঞ্চ ছাড়ার আগে ইঞ্জিন রুম, ফুয়েল কন্ট্রোল প্যানেল, নেভিগেশন সিস্টেম সহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় না অধিকাংশ লঞ্চেই। তোহা খান তামিমের রিপোর্ট। প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে দক্ষিণাঞ্চল সহ দেশের নদীপথের বিভিন্ন রুটে। দীর্ঘদিন ধরে নকশাই ত্রুটি, অদক্ষ ইঞ্জিন অপারেটর, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন সহ নানা অভিযোগ নৌ পরিবহনে। বিচ্ছিন্নভাবে লঞ্চে আগুন লাগলেও প্রাণহানির ভয়াবহতা ছাড়িয়ে যায় শুক্রবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10-এ আগুন লাগার ঘটনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বার্ষিক পরিসংখ্যান বলছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত 5 বছরে প্রায় 3500 নৌ দুর্ঘটনা ঘটেছে। এ সময় প্রাণ যায় 3000-এর অধিক মানুষের। গত এপ্রিলে নারায়ণগঞ্জের শীতলক্ষায় কার্গো জাহাজের ধাক্কায় মারা যান সাবিত আল হাসান লঞ্চের 34 যাত্রী। বিশেষজ্ঞরা বলছেন লঞ্চ ছাড়ার আগে ইঞ্জিন রুম, ফুয়েল কন্ট্রোল প্যানেল, নেভিগেশন সিস্টেমের নিরাপত্তা খতিয়ে দেখা হয় না অধিকাংশ লঞ্চে। যারা নাবিক ছিলেন, মাস্টার ছিলেন, তাদের পূর্ব প্রস্তুতি ছিল কিনা, ট্রেনিং ছিল কিনা, সেফটি ড্রিল করতেন কিনা, এই ধরনের রেগুলার প্রোগ্রাম বাস্তবিক অর্থে আমাদের এখানে কোনো রেগুলার প্রোগ্রাম নেই। একটা লঞ্চ ছাড়ার আগে বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা থাকেন যিনি লঞ্চটার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা চেক করে থাকেন। লঞ্চের ইঞ্জিন রুমে শত শত লিটার তেল থাকায় শুধু পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদি অ্যালার্ম, প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম এই 3টা যদি থাকতো তাহলে এত লোক মারা যাওয়ার কথা না। আগুন লাগলে পরে তারা অ্যালার্ম পেত এবং তারা নিজেরাই সেফটি ব্যবস্থা নিয়ে তারা কিন্তু করতে পারতো। ইঞ্জিন রুমে কিন্তু আপনার ডিজেলের পরিমাণ কিন্তু হাজার হাজার লিটারের কিন্তু আপনার ডিজেল থাকে। এখানে যদি ফায়ার সাপ্রেশন সিস্টেম যদি ঠিক না থাকে কারো পক্ষে এখানে কিন্তু অগ্নি প্রতিরোধ করা ভেরি ডিফিকাল্ট হবে। চলতি বছর নদীপথে এ পর্যন্ত প্রায় 200টি দুর্ঘটনা ঘটেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চে আগুন লেগে হতাহতদের বেশিরভাগই বরগুনার বাসিন্দা। এই মুহূর্তে রোডপাড়া গ্রামে আছেন রিপোর্টার সাইফুল মিরাজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরাজ। এশা, আপনাকে ধন্যবাদ। এশা, আপনি যেমনটি বলছিলেন বরগুনার ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 যে লঞ্চটিতে দুর্ঘটনা ঘটেছে, লঞ্চটি মূলত ঢাকা থেকে বরগুনা এসে বরগুনা নৌবন্দরে নোঙর করার কথা ছিল এবং আজ বিকেলে এই লঞ্চটি আবার ঢাকা ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এর পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় বরগুনা হচ্ছে এই লঞ্চটি সবশেষ নোঙর করার স্থান যেখানে দুর্ঘটনা ঘটেছে। এরপরও লঞ্চটি বরগুনা আসার পথে 7টি নৌবন্দরে ঘাট দেওয়ার কথা ছিল এবং সেখানে যাত্রীদের নামিয়ে দেওয়ার কথা ছিল। তো আমি এখন যেই বাড়িতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বরগুনা রোডপাড়া এলাকা। এই বাড়ির একটি শিশু, তার নাম হচ্ছে তাইফা বরগুনা এই রোডপাড়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। সে গত মঙ্গলবার তার বাবা এবং নানার সঙ্গে ঢাকা গিয়েছিল। মূলত তার বাবা তার নানাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকা নিয়েছিল এবং আজ তারা গতকাল বিকেল 5:30টায় তারা এই লঞ্চে এসে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এবং এই পথিমধ্যে দুর্ঘটনায় এই 5ম শ্রেণীর শিক্ষার্থী তাইফা মারা গেছেন। এই বিষয়টি তার স্বজনরা ইতিমধ্যে বাড়িতে ফোন করে
অবগত করেছেন। এছাড়াও আমি ইতোমধ্যে জানতে পেরেছি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মালিকখালী এলাকার একটি বাড়িতে একই পরিবারের 3 জন মৃত্যুবরণ করেছেন এবং এই 3 জন হচ্ছেন স্বামী স্ত্রী এবং তাদের শিশু সন্তান। তারা ঢাকা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ছিলেন, তারা বাড়িতে আসার পথে মৃত্যুবরণ করেছেন লঞ্চ দুর্ঘটনায়। অন্যদিকে বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের একটি বাড়িতে 9 জন সদস্যের মধ্যে 5 জনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত তারা ঢাকার স্থায়ী বাসিন্দা, তারা বরগুনা বেড়াতে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন এবং এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য পেয়েছি তাতে আমরা যে খবর পেয়েছি তাতে তাইফার বাবা গুরুতর অসুস্থ এবং তাইফার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক বলেই উল্লেখ করেছেন। অন্যদিকে যদি আমি বলি, আমি বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে এই দুর্ঘটনায় বরগুনার যেসব স্থায়ী বাসিন্দারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ঝালকাঠি থেকে লঞ্চ দুর্ঘটনার হতাহতদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। দুপুরের সময় আরো থাকছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন কাল। দেশে দেশে বর্ণিল আলোকসজ্জা। ওমিক্রন ঝুঁকির মধ্যেও কমতি নেই আয়োজনে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, এশা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার দাবিতে গাজীপুরের যে শহীদ বরকত স্টেডিয়াম রয়েছে সেই শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির সমাবেশটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এই সমাবেশে আমরা যেমনটা দেখছি যে এখন পর্যন্ত খুব একটা জমে ওঠেনি। অর্থাৎ এই যে গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ড এবং জেলা ও মহানগরের 13টি থানা থেকে যে নেতাকর্মীরা আসার কথা তারা এখনো পুরোপুরি এখানে এসে পৌঁছেনি, যেটি নেতাকর্মীরা এখনো বলছেন। তবে এই গাজীপুরের স্থানীয় যে নেতারা রয়েছেন তারা এখন বক্তব্য রাখছেন এবং এই যে আজকের সমাবেশটি, এই সমাবেশটি সভাপতিত্ব করছেন ফজলুল হক মিলন, আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপির, এবং তিনি আসলে এটির উদ্বোধন ঘোষণা করেন। এবং তারপরই এই যে সমাবেশ স্থল, এখানে আমরা দেখছি ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে বিএনপির গাজীপুরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং এই যে স্টেডিয়াম মাঠ, এই স্টেডিয়াম মাঠে তারা জায়গা করে নিচ্ছেন। জানিয়ে রাখি যে আমরা এখন পর্যন্ত যে স্থানীয় নেতারা কথা বলছেন সেখান থেকে যে বিষয়গুলো ধারণা করতে পেরেছি যে আগামী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসা এবং রাষ্ট্রপতির যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, এই সংলাপ, এই তিনটি ইস্যুতেই আসলে আজকে এখানে নেতারা বক্তব্য রাখছেন এবং ধারণা করা হচ্ছে যে বিএনপি মহাসচিব অল্প কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে যোগ দেবেন এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীরা যেটি বলছেন যে তাদেরকে দিক নির্দেশনা দেবেন। এখন এখানে আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, অর্থাৎ 29টি সিসি ক্যামেরা রয়েছে এবং গাজীপুর যে পুলিশ সদস্যরা এখানে দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে কোনো ধরনের যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে কারণেই কিন্তু তারা এখানে সচেতন অবস্থায় রয়েছেন। যেহেতু আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে কিন্তু বিএনপির যে সভা বা সমাবেশগুলো হয়ে থাকে, আমরা দেখছি যে সেই সমস্ত জায়গায় কিন্তু হাতাহাতি বা ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে থাকে। তাই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই পুরো মাঠটি কিন্তু সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আর এখন এখানে মধ্যম সারির নেতারা একে একে বক্তব্য রাখছেন এবং ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে নেতারা এই স্টেডিয়াম মাঠে প্রবেশ করছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেলা 3টার পরে কথা বলার কথা রয়েছে এখানে এবং তার কথার পরই আসলে এই সমাবেশ, তার বক্তব্যের পরই এই যে সমাবেশ সেটি সমাপ্ত ঘোষণা করা হবে। এবং আজকে যে শুধু গাজীপুরেই এই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তা নয়, একযোগে কিন্তু গাজীপুর সহ আরও 6টি জেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানেও বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন, তবে মহাসচিব আসছেন গাজীপুরে। এশা,
বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সেখান থেকেই সমাবেশের বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। পর্যাপ্ত সময় পেয়েও ওমিক্রন প্রতিরোধে সরকার যথোপযুক্ত সিদ্ধান্ত নিচ্ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। নতুন ধরনটি ছড়িয়ে পড়া দেশ থেকে অবাধে ঢুকছে যাত্রী। এ অবস্থায় বিমানবন্দর সহ সব পোর্টেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার পরামর্শ তাদের। 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে নতুন সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হলেও করোনার ওমিক্রন ধরন এখন পুরো বিশ্ববাসীর মাথা ব্যথার কারণ। অতি সংক্রমণশীল এই জীবাণু এরই মধ্যে ছড়িয়ে পড়েছে শতাধিক দেশে। অবস্থা যেন দিন দিন খারাপের দিকেই যাচ্ছে যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে, বাদ যায়নি প্রতিবেশী দেশ ভারতও। বিশ্বব্যাপী উদ্বেগ ছড়ালেও ওমিক্রন মোকাবিলায় কতটা সচেতন বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ওমিক্রন শনাক্তের খবর ও দেশে গত 11 ডিসেম্বর 2 আক্রান্তের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে আফ্রিকা কিংবা বিশেষ কোনো দেশে আটকে না থেকে বিমানবন্দর সহ প্রতিটি পোর্টে বিদেশ ফেরত সবাইকেই স্ক্রিনিংয়ের আওতায় আনার পরামর্শ তাদের। যেভাবে ছড়িয়েছে তাতে আসলে সুনির্দিষ্টভাবে আলাদা দেশ না করে এটি ঢালাওভাবে আমাদের সকল পোর্ট অফ এন্ট্রিতে স্ক্রিনিং করা, এটি হচ্ছে মূল অ্যাপ্রোচ। বাংলাদেশ আসলে শুধু আকাশপথে চিন্তা করছে, বাংলাদেশে আসলে স্থলপথ এবং নৌপথ নিয়েও চিন্তা করা প্রয়োজন। দ্রুত সংক্রমণশীল ওমিক্রনের লক্ষণ খুব মৃদু হওয়ায় একবার ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে জানিয়ে স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে আরো বেশি কঠোর হওয়ার পরামর্শ তাদের। ওমিক্রন ডিটেকশনের প্রধান চ্যালেঞ্জটি হচ্ছে ওমিক্রনের শতকরা 40% কোনো লক্ষণ থাকে না, এটা লক্ষণহীন। বাকি যে 60% তার মধ্যে 40% বা তারও বেশি আসলে মৃদু লক্ষণ, যেমন নাক দিয়ে কিছু পানি পড়া এবং গা ব্যাজ ব্যাজ বা ব্যথা করা। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী 2-1 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে ওমিক্রন প্রতিরোধে আরও কিছু নির্দেশনা দিতে যাচ্ছে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। আমাদের অবশ্যই একটু বাড়তি সতর্কতা থাকা উচিত। এরা যে আসার পরে এদেরকে ওই যেটা আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন বলছিলাম, এটা করতে পারলে তো বেশ 2 সপ্তাহ। সেটা না পারে কিন্তু অল্টারনেটিভ আর কোনো মেজর বের করা দরকার আমাদের। এটা দুপুরের সময় আরো থাকছে। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শারজায় শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নাবিলের 50-তে বড় স্কোরের পথে ইয়াং টাইগাররা। কক্সবাজারের স্বামী ও সন্তানকে জিম্মি করে পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার 2 দিনেও গ্রেফতার হয়নি মূল হোতা আশিকুল ইসলাম। জড়িত সব আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আরও জানাতে এই মুহূর্তে কটেজ রোড এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত মামলা হলে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকদের গ্রেপ্তারে র্যাব, পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আমরা এই ঘটনার পর গতকাল রাতে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে। এই মামলার পর এই মামলাটি তদন্তের জন্য ট্যুরিস্ট পুলিশকে দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস। তবে এই ঘটনায় যাদের আসামি করা হয়েছে এবং ধর্ষণের ঘটনায় যে মূল আসামি আশিক যে কথা বলা হচ্ছে, সেই ঘটনাগুলোর সূত্র ধরে আমরা এখানে যে জায়গায় তাদের আস্তানা সেই জায়গায় এসেছি। এখানে অনেক কিছু তথ্য, নতুন নতুন তথ্য উঠে আসছে। তবে অনেকে ভয়ে কথা বলতে রাজি হচ্ছে না। আমরা এখন রয়েছি যে কটেজ রোডের, সেই কটেজ রোডে এখানে বেশ কিছু ঝুপড়ি দোকান রয়েছে এবং ঝুপড়ি দোকানগুলোর পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে গত 2 বছর ধরে কোনো শিক্ষা কার্যক্রম না চললে এখানে একটি মাদকের আস্তানায় পরিণত হয়েছে। এখানে যারা আসামি করা হয়েছে তারা এখানে এসে অবস্থান নিত এবং নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করত বলে এই তথ্যগুলো উঠে আসছে। তো মূলত হচ্ছে সমুদ্র সৈকত সংলগ্ন একটু দূরেই এই শিক্ষা প্রতিষ্ঠান এবং ঝুপড়ি দোকানের অবস্থান। এখানেই তারা নানা ধরনের কর্মকাণ্ড, পর্যটক হয়রানি কিংবা পর্যটকদের চিন্তায় করে এখানে অবস্থান করতো বলে এখানকার স্থানীয়রা জানিয়েছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে জায়গায় অবস্থান করছি এখানে রোহিঙ্গা ক্যাম্পে যারা চাকরি করেন আন্তর্জাতিক সংস্থা, তাদের এখানে না আবাসস্থল রয়েছে। সেই আবাসস্থলের সামনেই কিন্তু
এ ঝুপড়িঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে আসলে এখানে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড হয়ে আসছে। এখানে পুলিশ বক্স রয়েছে, সেখান থেকে কোনো ধরনের কার্যক্রম কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কোনো কার্যক্রম চলে নাও বলে স্থানীয়রা অভিযোগ করেছে। তো এই ছিল আমার কাছে কটেজ জোনের রুট থেকে সবশেষ। কক্সবাজারের স্বামী ও সন্তানকে জিম্মি করে পর্যটক নারীকে ধর্ষণের ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি জড়িত সব আসামি। আমাদেরকে সেই বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। ভদ্রবেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করেন তিনি। সময়টা বেছে নেন সকাল 8টা থেকে 9টা। ফাঁকা ডেস্কে থাকা ল্যাপটপই তার মূল টার্গেট। একটি ল্যাপটপ চুরিতে সময় নেন মাত্র 5 মিনিট। মূল হোতা হারুনুর রশিদ ও তার এক সহযোগীকে গ্রেফতারের পর পুলিশ বলছে গেল 2 বছরে কয়েকশো ল্যাপটপ চুরি করেছে তারা। বুলবুল রেজার রিপোর্ট। গত বছরের 5 জানুয়ারি সকাল 8টা 22 মিনিট হাতে ব্যাগ সহ এই ব্যক্তিকে প্রবেশ করতে দেখা যায় রাজধানীর গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে। লিফট থেকে নেমে সিঁড়ি দিয়ে 1 ফ্লোর উপরে উঠে বাম পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকতে গিয়ে বন্ধ দেখে প্রবেশ করেন ডান পাশের দরজা দিয়ে। 5 মিনিট পর যে পথে প্রবেশ করেছিলেন একই পথে বের হয়ে যেতে দেখা যায় তাকে। সঙ্গে থাকা ব্যাগে করে নিয়ে যান একটি ল্যাপটপ। এমন অসংখ্য ল্যাপটপ চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ এই একই ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পায়। হারুনুর রশিদ নামে এই ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে প্রতিদিন সকাল 8টা থেকে 9টার মধ্যে বিভিন্ন অফিসে প্রবেশ করেন তিনি। টার্গেট ফাঁকা ডেস্কে থাকা ল্যাপটপ। ওই সময়টাতে সাধারণত অফিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত থাকে লোকজন। এই সুযোগটি কাজে লাগান তিনি। আমি পরিপিটি হয়ে কাপড় চোপড় পরে আমি অফিসে যেতাম, অফিসে গিয়ে ল্যাপটপ আমি চুরি করেছি। পুলিশ বলছে গত 2 বছরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কয়েকশো ল্যাপটপ চুরি করেছে সে। চুরি করা ল্যাপটপ সে বিক্রি করে মিরপুরের শাহালি মার্কেটের দোকানদার মাসুমের কাছে। ল্যাপটপকে আইডেন্টিফাই করার জন্য কোনো বড় রকমের মার্ক নাই, সেজন্য এটা একবার চুরি করে ফেলতে গেলে সহসা একদিকে ধরা যাবে না। দ্বিতীয়ত যে সে ভদ্র বেশ ধারণ করে, এই বেশের কারণে মানুষ তাকে সন্দেহ করবে না। আর একদিন একটা চুরি করতে পারলে একটা ল্যাপটপ যেটা দাম আছে 40,000 টাকা বা 50,000 টাকা, সে অনায়াসে এটাকে 12-15 হাজার টাকা বিক্রি করে ফেলতে পারেন। সেজন্য রিস্কও কম, লাভও বেশি। এই কারণেই সে মূলত এই কাজগুলো করেছে। হারুনের বিরুদ্ধে ল্যাপটপ চুরি সংক্রান্ত 1 ডজনেরও বেশি মামলার তথ্য পেয়েছে পুলিশ। ভদ্রবেশী, ছদ্মবেশী যে সমস্ত চোররা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নিয়মানুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ থেকে অনুমোদন নেওয়া ভবন ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাবে মালিকপক্ষ। কিন্তু ক্ষতিপূরণ দিতে গড়িমসি করছে সংস্থাটি। সম্প্রতি চট্টগ্রামের মাদারবাড়িতে একটি ভবন হেলে পড়ায় মালিকপক্ষ নিজ উদ্যোগে ভেঙে ফেলে, কিন্তু ক্ষতিপূরণ দিতে নারাজ সিডিএ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সবুজ টিন শেডের ঘরটি আগে 4তলা ভবন ছিল। খাল খননের কারণে হেলে পড়ায় 3 মাস আগে থানা এবং সিডিএকে জানিয়ে নিজ উদ্যোগে ভেঙে ফেলে। নিয়মানুযায়ী ভূমি ব্যবহার ও নকশা অনুমোদন থাকলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়ার কথা। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরও চট্টগ্রামের মাদারবাড়ির এই ভবনের ক্ষতিপূরণ তো দূরে থাক, বিষয়টি আমলেও নিচ্ছে না সিডিএ। সিডিএ অনুমোদন আছে, ও তাদেরকে দেখিয়েছে, তাদেরকে বড় ইঞ্জিনিয়ার সাথে উনি বলছে যে তাদের প্ল্যান আছে, তাদের কোনো বিল্ডিং ক্ষতি হলে ড্যামেজ হবে, ওদেরকে বলছে। এটা বলার পরও তারা পর্যাপ্ত আমাদেরকে কোনো হেল্প করে নাই। অনুমোদিত নকশা ও ভূমি ব্যবহারের অনুমতিপত্র ঘেটে দেখা যায় 2002 সালের মার্চে ভবনটি নির্মাণের অনুমোদন দেয় সিডিএ, যেটি বাবুল কান্তি দাসের বাবা রাজমোহন জলদাসের নামে অতরা শাখা 2 অনুমোদন দিয়েছিল। প্রধান নগর পরিকল্পনাবিদ বলছেন অনুমোদন থাকলে পাবে ক্ষতিপূরণ। এইগুলো ঝুঁকিপূর্ণ ভবন, এই ভবনের কোনো অংশ যদি অনুমোদিত থাকে, ওই অনুমোদিত অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তার জন্য তারা কম্পেনসেশন পাবে আমাদের প্রকল্পের কারণে। তবে বাদ সাধে সিডিএ এর অতরাজ শাখা, তারা বলছে নিয়ম মেনে করা হয়নি ভবনটির নির্মাণ। আমাদের যে খালের অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট থেকে ওরা 15 ফিট দূরে বাড়ি করার কথা ছিল, ওই জায়গায় তো নাই। যে ফাউন্ডেশন দেওয়ার কথা ছিল সেই ফাউন্ডেশন নাই। ইমারত নির্মাণ আইনে ক্ষতিপূরণ পাওয়ার পাশাপাশি নকশায় নিয়োজিত প্রকৌশলীকে দায়ী করে মামলাও করতে পারবেন ভবন মালিক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঊর্ধ্বমুখী মুরগির বাজারে সপ্তাহ ব্যবধানে দেশি ও সোনালির দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। চাহিদা বাড়ায় বেড়েছে ব্রয়লারের দামও। একই অবস্থা ইলিশ সহ সব মাছের। সবজির দাম নিয়ে এক এক দোকানির দাবি এক এক রকম।
ছুটির দিনে প্রায় সব পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতাদের। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর মুরগির বাজারে, তবে কমেনি দাম। লাগাতার দাম বাড়ছে দেশি সোনালী ও ব্রয়লারের। এখন শীতকাল তো প্রচুর পরিমাণে অর্ডার, পিকনিক সাপ্লাই চলতেছে। আর সোনালী মুরগি আগে আমরা বেচতাম 260 টাকা কেজি, এখন 290 থেকে 300 টাকা কেজি বেচতে হয়। গেছে সপ্তাহ আছেন 450, এই সপ্তাহ হয়েছে 480 দেশিটা। ব্রয়লার 180, কালকে আছি 70, আজ বাড়ছে 10 টাকা বাড়ছে। শুধুমাত্র মুরগির বাজারে যে সমস্যা তা না, ওভারঅল বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে মানুষের উপর একটা প্রচণ্ড চাপ পড়ে গেছে এই মুহূর্তে। দাম বেড়েছে নানা প্রজাতির মাছেরও। নদীর মাছের দাম বেড়েছে কেজিতে 100 আর চাষেরগুলোর বেড়েছে 50 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের 1 হালি ইলিশের দাম বেড়েছে 1000 টাকা। গত সপ্তাহে আমরা বিক্রি করছি 1 কেজির উপরে ওগুলো 1200 টাকা কেজি। এই সপ্তাহে আমরা কিনে আনছি 1450 টাকা কেজি, আমরা 1500 টাকা কেজি বিক্রি করি। বাতাসি মাছ 600, চিংড়ি নদীর 1000, বাইঙ্গা 1000 কেজিতে আজকে অন্য দিন থেকে 50 টাকা ডিফারেন্স। নদীর মাছ কেজিতে 100 টাকা বাড়ছে। নদী নালা খাল বিলে প্রচুর মাছ ধরা পড়তেছে। এই সময় মাছের দাম বেশি হওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত না। সবজি বাজারে বিক্রেতারা দাম কমের দাবি করলেও ক্রেতারা বলছেন বাড়তি দরের কথা। মালের আমদানি আছে, তবে অনেক, যেমন সিজন ছাড়া যে এরিয়া আছে, এখন করলার সিজন না, পটলের সিজন না, উস্তার সিজন না, শীতকালে এটা আমদানি খুবই কম, এগুলোর দাম বেশি। সবজি আমি অন্যান্য সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এগুলোর দাম অনেক কম। কেজিতে 10-20 টাকা 20 টাকা কমছে নিচে। এখান তো কমেছে বলে আমি দেখছি না বাজারে বাস্তবে। রাজধানীর এই বাজারে সব ধরনের ডিম বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারীর সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত শপিং মলে হামলার ঘটনা ঘটে। জরুরি নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায় সকাল 6টার দিকে কে বা কারা হঠাৎ করেই শপিং মলের ভেতরে গুলি ছুটতে থাকে। এ সময় জীবন বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকেন ক্রিসমাসের কেনাকাটা করতে আসা মানুষজন। তবে কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আলাদা বন্দুক হামলায় 14 বছরের এক কিশোরী নিহত হয়েছেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন কাল। এ লক্ষ্যে বর্ণিল আলোয় সেজেছে বিভিন্ন দেশ। ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা ও বিভিন্ন অনুষ্ঠানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঝুঁকির মধ্যেও এতটুকু ভাটা পড়েনি আয়োজনে। বড়দিন উপলক্ষে বিশ্বের নানা প্রান্তের আয়োজন নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। সান্তা ক্লজকে ছাড়া আবার বড়দিন আসে নাকি? তবে এবার শুধু ভূমিতেই না, সান্তার দেখা মিলছে পানির নিচেও। একটি অ্যাকুয়ারিয়ামে সান্তা ক্লজ সেজে পানিতে নেমেছেন ডুবুরিরা। বড়দিন উপলক্ষে ফ্রান্সের প্যারিসে এমনই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করছেন আগতরা। উটের পিঠে চড়ে সান্তা ক্লজ সেজে জানান দিচ্ছেন এসে গেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এমন চিত্রের দেখা মিলছে জেরুজালেমে। আপনি হাসপাতালে বলে বড়দিন উপভোগ করবেন না তা হয় নাকি? তাই বড়দিন উপলক্ষে ইতালির হাসপাতাল ভবনগুলোতে সান্তা সেজে শিশুদের আনন্দ দিতে ব্যস্ত একদল যুবক। মেক্সিকোতেও আয়োজন করা হয়েছে নানা উৎসবের। হরেক রকমের আলোকসজ্জা, রং বেরঙের বল, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ কি নেই? যিশুর জন্মদিন, তাই উৎসাহ উদ্দীপনার কমতি নেই ছোট্ট শিশুদের মাঝেও। ব্রাজিলে ক্রিসমাস ট্রি আর রং বেরঙের আলোকসজ্জা দিয়ে সাজানো পুরো একটা জাহাজ দেখতে ভিড় করছে তারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হলো বাংলাদেশের এশিয়া কাপ মিশন। শারজায় টস জিতে ব্যাটিং করছে ইয়াং টাইগাররা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ যুব দলের সংগ্রহ 3 উইকেটে 212 রান।
এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী শিবলি আল সাদিক। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিবলি, এশা, আমি শারজা স্টেডিয়ামে আজকে জানেন যে বাংলাদেশ দল খুব সুন্দর সূচনা করেছে। বাংলাদেশ দল আজকে টস জিতে বিশেষ করে নেপালের সাথে ব্যাট করতে নেমেছেন। সকাল থেকেই তারা ব্যাট করছেন এবং এখন পর্যন্ত যে খবরটা আমরা শেষ পর্যন্ত পেয়েছি সেটা হচ্ছে 42 ওভারে তারা 110 রান সংগ্রহ করেছে 3 উইকেট হারিয়ে। ইতিমধ্যে 2 জন 50 করেছেন এবং আশা করা যাচ্ছে বাংলাদেশ দল যদি এই ধারাবাহিকতা অব্যাহত শেষ পর্যন্ত রাখতে পারে তাহলে একটা ভালো স্কোর বাংলাদেশ দল করতে পারবে। এবং আপনারা জানেন বাংলাদেশ দল এই প্রথম নেপালের সাথে এশিয়া কাপে মুখোমুখি হয়েছেন। আগামীকাল বাংলাদেশ দলের সাথে কুয়েতের সাথে ম্যাচ রয়েছে এবং আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার সাথে তারা মুখোমুখি হবেন। আমরা ধারণা করছি যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বিশেষ করে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর বাংলাদেশ দল যদি এই এশিয়া কাপে যদি ভালো অবস্থানে পৌঁছাতে পারেন এবং গ্রুপ পর্বে যদি ভালো করতে পারেন তাহলে এখানকার দর্শকরা বিশেষ করে যারা বাংলাদেশ দলকে সাপোর্ট করছেন তারা অত্যন্ত আনন্দিত হবেন। এবং আমরা আশা করছি এই এশিয়া কাপে বাংলাদেশ দল অত্যন্ত ভালো করবেন এবং ভালো সূচনা দিয়ে তারা আজকে শুরু করেছেন এবং নেপালকে হারিয়ে তারা আগামীকাল কুয়েতের মুখোমুখি হবেন। আমরা দেখতে পাচ্ছি একটা দর্শকবিহীন শারজা স্টেডিয়াম। সেখানে এটার কারণ আমরা বিশেষভাবে না জানলেও ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ কিছুটা বেড়েছে, যার প্রেক্ষিতে হয়তো প্রথম পর্বের ম্যাচগুলোতে হয়তো দর্শকবিহীন রাখতে চাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তো এইভাবে যদি দর্শকবিহীন মাঠে দর্শকরা অনেকে চাচ্ছেন যে খেলা মাঠে এসে দেখার জন্য, অনেকে এখানে ঘোরাফেরা করছেন, মাঠে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু কেউ আসলে এই মাঠে ঢুকতে পারছে না, মাঠে ঢোকার জন্য বিধিনিষেধ তৈরি করেছেন। তো আগামী ম্যাচগুলোতে মাঠে ঢোকা যাবে কিনা সে ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। তো ধারণা করা হচ্ছে যখন দ্বিতীয় পর্বের ম্যাচগুলো শুরু হবে তখন হয়তো দর্শকরা মাঠে ঢুকতে পারবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশ অনূর্ধ্ব ক্রিকেট দল আগামী 2019 সালে ভারতের সাথে ফাইনাল খেলেছেন এবং ফাইনাল ম্যাচের পরে ফাইনাল খেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচ জিততে পারে নাই, ফাইনালে হেরে গিয়েছিলেন। এবং এই বিশেষ করে এইবারের অনূর্ধ্ব এশিয়া কাপে তারা যেন জিততে পারে সেই ব্যাপারে তারা প্রস্তুতি নিয়ে এসেছেন এবং আশা করা যাচ্ছে বাংলাদেশ যে টিম নিয়ে এসেছেন সেটা অবশ্যই এই এশিয়া কাপে অবশ্যই জিততে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, পরবর্তী তথ্য জানিয়ে দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিবলি আল সাদিক। এবার বিখ্যাত মসজিদ আয়া সোফিয়ার সৌন্দর্য নিয়ে প্রতিবেদন। তুরস্কের ইস্তানবুলে প্রায় 1600 বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া। কখনো শাসকের সেন্টার, কখনো গির্জা, মসজিদ আর জাদুঘর হিসেবে এখনো কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে এই ইমারত। আছি তুরস্কের ইস্তাম্বুল শহরের হায়া সোফিয়ার সামনে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই পথ ধরেই ভিতরে যাব এবং ভিতরে গিয়ে মসজিদটি যেমন দেখব, পাশাপাশি এর ইতিহাস এবং ঐতিহ্য, পুরো মসজিদের বিভিন্ন সময়কালে ঘটনাগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। সময়টা 532 থেকে 37 খ্রিস্টাব্দে ক্ষমতাসীন শাসকদের দরবার হিসেবে নির্মাণ করা হয় এই আয়া সোফিয়া। একাদশ শতাব্দীতে ক্যাথলিক খ্রিস্টানরা দখল করে আয়া সোফিয়াকে গির্জায় রূপান্তর করে। কালের ধারাবাহিকতায় 1453 সালে অটোমান সম্রাট ফাতেহ সুলতান কনস্টান্টিনোপল দখল করে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করে। এরপর দীর্ঘ সময় 481 বছর বাদে 1935 সালে তুরস্ক সরকার আয়া সোফিয়াকে জাদুঘর হিসেবে ঘোষণা করে। 86 বছর পরে 2020 সালে আবারও মসজিদ হিসেবে প্রতিষ্ঠা পায় আয়া সোফিয়া। It's beautiful, for Muslim, for brother, for everything. It's my first time in Istanbul and I'm really happy. Such a beautiful place. যদিও 1600 বছর বাদে এসেও এর নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। মসজিদ হলেও সব ধর্মের মানুষই প্রবেশ করতে পারে এখানে। যেহেতু এটা গির্জা ছিল, স্বাভাবিকভাবেই আপনার রোমান কিছু সাইন এখানে আছে। মিহরাবের উপরের দিকে যে ছোট গম্বুজটা, ওখানে সাদা কিছু আপনার পর্দা দেখা যাচ্ছে। এই সাদা পর্দাগুলো দিয়ে ওই
চিত্রগুলো কিন্তু নামাজের জন্য এটাকে এখানে ঢেকে দেওয়া হচ্ছে। এছাড়া অন্য কোনো পরিবর্তন মসজিদ করার কারণে এটার কিন্তু আপনার মূলত এটা আরও সংরক্ষণ করা হয়েছে। কালে কালে আয়া সোফিয়ার ভিতরে যুক্ত হয় চোখ ধাঁধানো এমন ঝাড়বাতি যা পর্যটকদের বাড়তি নজর কাটতে বাধ্য। সবকিছুর পরে সবার দৃষ্টিই কিন্তু একই জায়গায়, এই মসজিদের নির্মাণ শৈলী, যা কালের পর কাল, যুগের পর যুগ ধরে সম্ভ্রান্ত এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঝালকাঠিতে মাঝ নদীতে লঞ্চে ভয়াবহ আগুনে 40 জনের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ও আহত 1.5 শতাধিক। নিখোঁজদের সন্ধানে নদী পাড়ে স্বজনরা। এবং পর্যাপ্ত সময় পেয়েও ওমিক্রন ঠেকাতে যথোপযুক্ত সিদ্ধান্ত নিচ্ছে না সরকার, অভিযোগ বিশেষজ্ঞদের। ছড়িয়ে পড়া দেশ থেকে অবাধে ঢুকছে যাত্রী, 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।